নতুনকে ভুল বুঝে বাড়ি থেকে চলে গেল কমলিনী। এইসব কিছু মেনে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়ে নতুন। এদিকে পার্বতী কমলিনীর দিকে তাকিয়ে বলে, কমলিনীদি, এখন থেকে তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, যদি আমার এবং নতুন দায়ের মাঝে কোনো রকম আসার চেষ্টা করো, বাধা সৃষ্টি হওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। অতীতে যা কিছু হয়েছে সেগুলো আমি মেনে নিয়েছি, সেগুলো তোমাকেও ভুলে যেতে হবে। একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এতদিন নতুন দা তোমার হাতে ছিল, নাটাইটা তোমার হাতে ছিল। আজকে আমি সকলের সামনে বলছি, তুমি সেই নাটাইটাকে ছুঁড়ে ফেলে দাও, সেটা আকাশের দিকে ঢিল মেরে দাও। আকাশে উড়ুক ঘুড়িটা, সেই ঘুড়িটা আমি আমার নিজের দিকে টেনে আনবো। নতুন বলে, তুমি কোনোদিনই স্ত্রীর মর্যাদা পাবে না, সেই অধিকার আমি কখনো তোমাকে দিব না। এভাবে মিথ্যে একটা পরিচয় আমি কখনো বাস্তবে রূপান্তর করব না। তখনই আবার পার্বতী বলে, তুমি রূপান্তর করো বা না করো, আমি কোনোদিন তোমাকে হাতছাড়া করব না, আমি এটা তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি। এদিকে কমলিনী পার্বতীর দিকে তাকিয়ে বলে, আমার হাতে নাটাই ছিল মানে? এসব তুমি কি বলছো? আমি শুধুমাত্র ওর একজন ভালো বন্ধু, তাছাড়া আর কিচ্ছুই না। আমি যদি ভালো বন্ধু না হতাম তোমাদের বিয়েটা আমি আটকাতে পারতাম না? পারতাম তো, আমি তো সেটা করিনি। তাই আমাকে কোনোভাবে ভুল বোঝো না। তুমি একটা মেয়ে হয়ে তুমি মেয়ের কষ্টগুলো বুঝতে পারো না? আমি এমনিতেই তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে আলাদা করে দিচ্ছি। পার্বতী বলে, একদম না, একদম ন্যাকামি করার চেষ্টা করবে না। আমি খুব ভালো করেই বুঝতে পারি তোমার এবং নতুনদার মধ্যে কী ছিল, সেটা খুব ভালো করে জানি। কেন আজকে নতুনদা সকলের সামনে কি বললো সেটা কি তুমি কানে শুনতে পাওনি? দেখো, আমি একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আজকে আমার বাবা এই বাড়িতে আসবে। আমার বাবা যদি কোনোভাবে তোমাদের ধারা অসম্মানিত হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এদিকে কমলিনী বলে, তুমি তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। কমলিনী নতুনের কাছে হাত জোর করে, আমাকে তুমি রেহাই দাও। আমাকে এভাবে মিথ্যে অপবাদ দিচ্ছে পার্বতী। পার্বতী, তোমার কাছে হাত জোর করে আমি কথা দিলাম, আমি কখনো তোমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবো না। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। আমি আসলেই ওর শুধুমাত্র বন্ধু, কিন্তু তুমি কোনোভাবেই আমাকে ভুল বুঝো না। এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। সারা জীবন আমার কষ্টে কেটেছে, দুঃখে কেটেছে। আমি শেষ পর্যায়ে এসে এই ব্লেমগুলো কোনোভাবেই নিতে পারছি না। নতুন ঠাকুরপো, তোমার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি পার্বতীকে প্লিজ মেনে নাও, তোমার কাছে আমি হাত জোর করে বলছি। এদিকে পার্বতী তখন সকলের সামনে বলে ওঠে, নতুন দা, তোমাকে আমি স্পষ্ট করে কথা বলে দিচ্ছি, আমার বাবার সামনে যদি কোনোভাবে আমাকে অস্বীকার করার চেষ্টা করো, আমার বাবা যদি কোনো কারণে একটু কষ্ট পায়, আমি নিজেকে শেষ করে দিব। শুধু নিজেকেই শেষ করব না, বরং সেই চিঠি একটা লিখে যাব। সেই চিঠির মধ্যে তোমার নাম আর কমলিনীদি তোমার নামও উল্লেখ করে যাব। আমি একা কেন মরব, সঙ্গে তোমাদেরকেও আমি মারিয়ে ছাড়ব যদি আমার বাবার কোনো অসম্মান হয়। আজকে নতুনদা সকলের সামনে আমাকে অপমান করেছে, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বাবাকে অপমান করবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। কুর্চি তখন বলে, তোমাকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি পার্বতী। তোমাকে আমি প্রথম দেখাতে ভেবেছিলাম ভদ্র নম্র একটা মেয়ে, কিন্তু তোমার ভেতরে যে এতটা নোংরা তা আমি কখনো কল্পনা করিনি। তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিবে, হ্যাঁ, একটিমাত্র মিথ্যে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য? কেন? সত্যিটা বললে কি এমন হয়ে যেত? সত্যিটা সকলের সামনে আনলে কি এমন হয়ে যেত? নতুনদাকে তো তুমি কোনো দিনই পাবে না। নতুনদা কিন্তু স্পষ্ট করে তোমাকে জানিয়ে দিচ্ছে, শুধু শুধু জোর করে কি লাভ, কি লাভটা? শেষ পর্যন্ত তুমি কিছুই পাবে না। নতুনদা বলেছে তোমার ভরণ পোষণের দায়িত্ব নেবে, টাকা পয়সা দিয়ে তোমাকে সাহায্য করবে, তাতে তুমি সন্তুষ্ট হতে পারলে না? তখনই পার্বতী বলে, কেন টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট হব কেন? নতুনদা আমাকে বিয়েটা করেছে। তখনই কুর্চি বলে, নতুনদা তোমাকে বিয়েটা করেনি, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। নতুনদা কোনোদিন মিথ্যে কথা বলিনি, অন্য কেউ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি ঠিকই নতুনদাকে এখনও বিশ্বাস করি, পরের জন্মে আমি বিশ্বাস করে যাব। নতুনদা কেমন ধরনের মানুষ তার সঙ্গে এতদিন আমরা মিশেছি সেটা আমি খুব ভালো করে জানি। এদিকে নতুন বলে, পার্বতী, তুমি যা খুশি তা করতেই পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এগুলোকে পরোয়া করি না। কিন্তু একটা মিথ্যে সম্পর্ককে বাস্তবে রূপান্তর করার জন্য এতগুলো মিথ্যে কথা তুমি বলতে পারো, তা আমি কখনো কল্পনা করি। তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব আমি নেব, তোমাকে লগ্নভ্রষ্টা হতে আমি বাঁচিয়েছি, কিন্তু এভাবে তুমি আমাকে ফাঁসিয়ে, তা কিন্তু হতে পারে না। এদিকে কিছুক্ষণ পর কমলিনী এবং নতুন নিচে নেমে আসে আর সকলের সঙ্গে কথা বলতে থাকে। এদিকে নতুনের দাদা সর্বজিৎ বলে, কী রে, তুই হঠাৎ করে উপরে চলে গেলে, এত চেঁচামেচির আওয়াজ? এদিকে তো পার্বতীর বাবা এসে বসে রয়েছে। দেখ নতুন, এই সব কিছু না ভুলে গিয়ে আবার নতুন করে মনোযোগ দে, সব কিছু নতুন করে শুরু কর। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, কিন্তু যাই হোক, যা সত্যি তা তো সত্যি বলেই গণ্য করতে হবে, তাই না? পার্বতীকে তুই কোনোভাবেই আর অবহেলা করিস না, পার্বতীকে তুই মেনে নে। জীবনটাই খুব সামান্য, আর শেষ বয়সে এসে তোর একজন পার্টনার দরকারই ছিল, আর সেজন্যই আমরাও চাই এই সংসারটা তুই মনোযোগ দিয়ে কর, শেষ বয়সে এসে আর কোনো কিছুই করিস না। এ বলে তখন সর্বজিৎ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে ঠাকুরমশাই সকলের সামনে বসে পড়ে, সকলের সামনে চা খেতে খেতে বলে ওঠে, আমি না আজকে প্রচণ্ড রকম খুশি, জানো তো, আমার মেয়েটাকে এই বাড়িতে বিয়ে দিতে পেরেছি নতুনের সঙ্গে। আমার এত বছরের সাধনা, এত বছরের ইচ্ছা
আমি পূরণ করতে পেরেছি। আমি তোমাদের প্রতি না আসলেই কৃতজ্ঞ। আসলে আমার মেয়েটাকে নিয়ে যত ভয় ছিল, গ্রামের লোকেরা কতটা খারাপ নিচু মনের মানুষ তোমরা তো আর জানো না। প্রতিনিয়ত মেয়েদেরকে উত্ত্যক্ত করে চলেইছে। আমার মেয়েটা যে এভাবে তোমাদের বাড়িতে আসবে তা আমি আসলে কল্পনা করিনি। ছোটবেলা থেকে তোমাদের বাড়ির সেবা করে এসেছি এবং শেষ জনম পর্যন্ত তোমাদের বাড়ি আমি সেবা করেই যেতে পারবো। এই বলেই তখন সে মুচকি মুচকি হাসতে থাকে। আর এদিকে নতুনকে তখন বলে, কি ব্যাপার নতুন, তুমি এরকম গোমরা মুখ করে রেখেছো কেন? তোমার কি আমাদের কাছে কোনো কিছু চাওয়ার আছে? সেটা তুমি চাইলে বলতে পারো। এদিকে কমলিনীর মা বলে, কি ব্যাপার বুড়িমা, তুমি এখনও দাঁড়িয়ে রয়েছো? তুমি তো উপরে গিয়েছিলে কাপড় চোপড় গোছানোর জন্য, তা কাপড় চোপড় কি গোছানো শেষ হয়ে গিয়েছে নাকি? আমরা কি আবার বের হতে পারি নাকি? অনেকক্ষণ হয়ে গেল, এখানে আর কোনোভাবেই বসে থাকতে পারছি না। অনেকক্ষণ হয়ে গেল, এখানে বিনা নেমন্ত্রণে আমি এই বাড়িতে এসে পড়েছি। আজকে একটা অনুষ্ঠান, তোমরা অনুষ্ঠানটা করবে না? এদিকে তখনই আবার ঠাকুরমশাই বলে, কিন্তু আপনারা চলে যাবেন কেন? কমলিনীর মা বলে, না আমাদের মেয়েটাকে একটু নিতে হবে। এদিকে তখন আবার পার্বতী বলে, আসলে বাবা হয়েছে কি, ওনারা এসেছেন কমলিনীদিকে কিছুদিনের জন্য নিয়ে যাওয়ার জন্য। আসলে বাপের বাড়িতে যাবে তো সেজন্য কিছু একটা আছে হয়তো। এদিকে কমলিনী বলে, না ঠাকুরমশাই, আসলে সত্যিটা আমি আপনাকে বলছি। আসলে এখন তো নতুন ঠাকুরবো নতুন বিয়ে করেছে, পার্বতী এ বাড়িতে এসেছে। এখন আমরা চাচ্ছি এ বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, নতুন একটা ফ্ল্যাট নিতে হবে। নতুন তখন বলে, তুমি কোথাও যাবে না। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আজকে আবারও বলছি তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তুমি যদি আজকে এ বাড়ি ছেড়ে চলে যাও, আমার জীবন থেকে তুমি কিন্তু একদম মুছে যাবে। আমি অনেক দূর হারিয়ে যাব, আমার জীবন থেকে তোমার নামটা মুছে যাবে বৌঠা। আর আপনাদেরকে বলছি, আপনাদের মেয়েকে নিতে তো এতদিন আসেননি, তা হঠাৎ করে কেন আপনাদেরকে আসতে হলো? আমি কি একবারও কমলিনীকে বলেছি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? এই বাড়িটা কমলিনীর ছিল, কমলিনীর আছে আর থাকবে কমলিনীর। যেতে হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এদিকে তখনই পার্বতী বলে, কি বলছো কি, বাবার সামনে এইভাবে কি কথা বলে নাকি? তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? বাড়িটা তো তোমার, তাই না? আর আমি তো চেয়েছিলাম সকলে একসঙ্গে থাকবো, কিন্তু কমলিনীদের বাড়ির লোক যেহেতু এসেই পড়েছে, তারা যেহেতু চলে যাচ্ছে, আমরা তো আর কোনোভাবে আটকে রাখতে পারি না। আমরা তো কোনোভাবেই তাদেরকে জোর জবস্তিও করতে পারি না। কমলিনীর মা এবং কমলিনীর বাবা বলে, আমরা এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমাদের মেয়েকে নিয়ে এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। এসব কিছু আমাদের আর সহ্য হচ্ছে না। এদিকে মিঠি তখন নতুনের কাছে এসে বলে, মাকে তুমি কোনোভাবে আটকাতে পারবে না নতুন কাকু, আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। এদিকে নতুন তখন বলে, তুই ছোট মানুষ, তুই আবার কিসের ভুল করলি? তুই কোনো ভুলই করিসনি, সকল কিছুই আমি ভুলে গিয়েছি রে মা, আমি বুঝতে পারছি। কিন্তু তোরা আমাকে ছেড়ে চলে যাবি নাকি? তোর মা চলে যাক, কিন্তু তোরা আমাকে ছেড়ে কোথাও চলে যাস না। এই বলে তখন মিঠির কাঁধে হাত দেয়। এদিকে তখনই অনেকক্ষণ হয়েছে বাবা এ বাড়িতে এসে বসে রয়েছে, নিয়ম কানুনগুলো একটু তো মানতে হবে। সকলের পাতে কিন্তু এখনও ভাত দেওয়া হয়নি, আমি কিন্তু সকলের পাতে ভাত দিব। এদিকে কমলিনীর দিকে তাকিয়ে থাকে বর্ষা, তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে। অনন্যা বৌদি তখন পার্বতীর দিকে তাকিয়ে বলে, ওমা সে কি কথা, কেন তুমি এইসব আচরণ মানবে না? যেহেতু ঠাকুরমশাই চলে এসেছে, আরও ধুমধাম করে আচার কানুন মানা হবে, সকলের পাতে ভাত দিবে, এগুলো তো পালন করতে হয়, তাই না? নতুন নতুন তখন বলে, বৌদি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, প্লুটো মারা গিয়েছে, তোমার মনের অবস্থা ভালো নেই। হুটহাট করে অন্যজনের কথার মধ্যে এভাবে ঢুকে পড়বে না, তাতে তোমারই কিন্তু বিপদ আসবে, তোমার বিপদ কিন্তু ঘনিয়ে আসবে। এদিকে তখনই পার্বতী বলে, কেন নতুন দা এভাবে কেন বলছো? কেন, অনন্যা বৌদি তো ঠিক কথাই বলছে, অনন্যা বৌদি কি ভুল কিছু বলেছে নাকি? তখনই আবার নতুন চুপ করে দাঁড়িয়ে থাকে। নতুন ঠাকুরমশাইয়ের সম্মানের কথা ভেবে, পার্বতীর কথা চিন্তা করে সেখানে আর কোনো মুখ খোলেনি। মুখ না খুলেই তখন বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। বারান্দায় এসে তখন নিজে নিজে বলতে থাকে, আমাকে কেউ বিশ্বাস করলো না, শেষ পর্যন্ত কমলিনী তুমিও আমাকে বিশ্বাস করলে না। এটাই ছিল আমার জীবনের শেষ পাওনা, কিন্তু আমি অনেক দূর চলে যাব, বহু দূর চলে যাব। এই বলে তখন চিৎকার করে ওঠে নতুন। তো বন্ধুরা, নতুন যদি আসলে বাড়ি ছেড়ে চলে যায় অনেক দূরে কমলিনীর থেকে, আসলে কি দেখতে ভালো লাগবে? কমেন্ট করে জানাতে পারেন।